এত জেলার এত স্কুলের সব কোশ্চেন 40-তে 40 কমন, এমনকি অরগুলো পর্যন্ত কমন। যেহেতু ডাইরেক্টলি বইয়ের মধ্যে নেই, সেই সময় কি করে মাধ্যমিকে মারপ্যাচ করবে, টেস্ট পরীক্ষায় মারপ্যাচ করবে। 7খানা পার্টে আমি দাবি করে বলে দিচ্ছি, বুক ঠুকে, আমি সেকেন্ড সাবজেক্টেও বলেছিলাম, বুক ঠুকে আমি এখনো বলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আবার অনেক স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল বারটাপার্স ল্যাবের ভেতরে, এবং আমি তোমাদের মেন্টর সৌম্যদা। আমরা কিন্তু খুব ভালো করে জানি যে অ্যাটম বম 30-র মাত্র 3টে পার্টে আমরা যেভাবে সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় পুরো ফাটিয়ে দিয়ে এসেছি, পুরো কাঁপিয়ে দিয়ে এসেছি। কেন? কারণ ওই 3টের বাইরে একটা কোশ্চেনও যায়নি, সুপারমকের বাইরে একটা কোশ্চেনও যায়নি। তাহলে তুই ভাব যে কি পরিমাণে তোদের জন্য সাজেস্টিভ মোডে আমি প্রশ্নগুলো চুজ করেছিলাম, যার ফলে এত জেলার এত স্কুলের সব কোশ্চেন 40-তে 40 কমন, এমনকি অরগুলো পর্যন্ত কমন। নামটা এমনি কিন্তু আমি অ্যাটম বম রাখিনি, সত্যি অ্যাটম বমের মতোই কিন্তু জিনিসটা পুরো ফেটেছে, এবং ফাটার ফলে সব স্কুলে আমার প্রশ্ন কমন। দেখে ছেলেপুলেরা বলছে মনে হচ্ছে যেন দাদা তুমি প্রশ্ন করে দিয়ে এসছো, আমরা সেই প্রশ্নে পরীক্ষা দিচ্ছি। একজন তো এমনও বলেছে যে স্যার আমাদের স্যারেরা এত রাগী, এত মানে কঠিন প্রশ্ন করে, এত টিপিক্যাল প্রশ্ন করে, সেই স্যারের প্রশ্ন অবধি আপনি মিলিয়ে দিয়েছেন। আমার তো অবিশ্বাস্য লাগছিল। তাহলে শুধু ভেবে দেখ অ্যাটম বমটা কি পরিমাণে ফেটেছিল সব জেলাতে, তার ফলে সব কমন হয়ে গেছে। সেই জন্য এই অ্যাটম বম 30-র কিন্তু টোটাল 7খানা পার্ট আসবে, এটা 4 নাম্বার, আরো 3টে আসবে, তার ফলে কিন্তু অ্যাটম বম 30 তারপরে শেষ হয়ে যাবে। এবং এই 7খানা পার্টে আমি দাবি করে বলে দিচ্ছি, বুক ঠুকে, আমি সেকেন্ড সাবজেক্টেও বলেছিলাম, বুক ঠুকে আমি এখনো বলে দিচ্ছি টেস্টের সময়, যে এই 7টা পার্টে তোদের পুরো ফাটিয়ে দিবি তোরা, তোদের আর কিছু লাগবে না। এবং ডিট্টো 50 তো আসছেই, এবং সেই ডিট্টো 50-তে আরেকটা খুব মজার জিনিসও আছে, যেটা আমরা নতুন করে দেখবো, শিখবো এবং জানবো। সেই জন্য ডিট্টো 50-র জন্য যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং বন্ধুদের সাথেও প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, কারণ সেটাই তোমার প্রাপ্য, একমাত্র আমার ভালোবাসা। তো অ্যাটম বম 30 যে পার্ট 4, সেটা চলো আর দেরি না করে একদম তাড়াতাড়ি শুরু করা যাক। তো এখানে প্রথম প্রশ্নেই বলা হচ্ছে যে ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস গঠিত হয়। নিউক্লিওলাস বলতে আমরা কি পড়েছিলাম দাদা? আমরা তো দেখেছিলাম যে এরকম একটা গঠন তো থাকে, এরকম একটা গঠন থাকে, এবং এইরকম কিছু ঢেউ খেলানো গঠন থাকে, এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি এরকম করে যাচ্ছে খুব ভালো কথা, গিয়ে এইরকম আবার একটা ঢেউ খেলানো গঠন আছে, আবার এইটাও আবার এরকম করে ঢেউ খেলানো একটা গঠন আছে। এবার এইখানে যে গৌণ খাঁজ ছিল, সেই গৌণ খাঁজের ভেতরে আমরা এইরকম একটা নিউক্লিওলাস তো দেখেছিলাম দাদা। তাহলে এই নিউক্লিওলাসের ওটা কি, ব্যাপারটা কি দাদা? আসলে এখানে ঘটনাটা হলো এই যে গৌণ খাঁজ, এই গৌণ খাঁজ, এই যে খাঁজটা, এটাকে আমরা বলে থাকি গৌণ খাঁজ। এবার এই গৌণ খাঁজের ভেতরে সাধারণত RRN এর জিন থাকে। এবার এই যে RRN এর জিন বা RRN তৈরি করার যে জিন, এই জিনটার মুখ্য উদ্দেশ্য কি? এই মুখ্য উদ্দেশ্য হলো RRN তৈরি করা, তার সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসের ভেতরে যে একটা গোলাকার ঘন বস্তু থাকে, যেটাকে আমরা নিউক্লিওলাস বলে থাকি, সেই নিউক্লিওলাসটাও তৈরি করে থাকা। সেই জন্য এই যে নিউক্লিওলাস, সেটা কোথায় থাকে? সেটা থাকে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়নের ভেতরে। তার মানে সেকেন্ডারি কনস্ট্রিকশন অথবা গৌণ খাঁজ। কনস্ট্রিকশন মানে খাঁজ, আর সেকেন্ডারি মানে হলো গৌণ। তাহলে NOR মানে হলো আমরা দেখতে পাবো যে সেখানে নিউক্লিওলাস কিন্তু গঠিত হয়ে থাকে। তারপরের প্রশ্নে চলে যায়, স্নায়ুকোষ বিভাজিত হয় না কারণ এটি কোষচক্রের কোন দশায় আটকে থাকে। ধর আমাদের যে কোনো একটা সময় কেউ একটা প্যারালাইসিস হয়ে গেল, ঠিক আছে, প্যারালাইসিস হয়ে গেল, দুঃখের ঘটনা, কিন্তু সেই জায়গাটার আবার অনুভূতিটা কি প্রথমের মতো আগের মতো ফিরে আসছে না তো। সেই জায়গাটা যেমন পড়েই যাচ্ছে, সেটার আর কোনো সেন্সিটিভিটিও নেই, আমরা চিমটি কাটি, ফুটিয়ে দিই, কিছুই হচ্ছে না সেই জায়গাটা। ঠিক ধরে নে কোনো একটা জায়গা আমাদের কেটে গেছে, বা মাংসটা ধর খুবলে গেছে, এবার সেই জায়গায় ব্যথা হচ্ছে, কিছুদিন পর যখন ভরাট হয়ে যাচ্ছে, তখন আবার সেই জায়গায় আমরা নতুন করে কি পাচ্ছি? সেন্সিটিভিটি খুঁজে পাচ্ছি। কিন্তু আমাদের যে সমস্ত জায়গায় প্যারালাইসিস হয়ে গেল, সেই জায়গাটা আমরা নতুন করে আর কিছু পাচ্ছি না কেন? তার কারণ হলো আমাদের যে জায়গাটায় খুবলে গেছিল সেটা হলো দেহকোষ। ঠিক আছে, ধর আমাদের হাতটা এখানটা খুবলে গেছে, এবার হাতের এখানটা খুবলে যাওয়ার ফলে কি হচ্ছে? সেখানে তো নতুন করে আবার মাংস গজিয়ে যাবে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। কিন্তু আমাদের যে স্নায়ুগুলো তো বিভাজিত হয় না। আমাদের যে স্নায়ু কোষের ভেতরে যে সেন্ট্রোজোম বলে যে একটা অঙ্গাণু, যেটা বিভাজনে সাহায্য করে, সেটা স্নায়ু কোষের ভেতরে নেই। স্নায়ুকোষের ভেতরে সেই সেন্ট্রোজোম বলে কোষীয় অঙ্গাণুটা অ্যাবসেন্ট, যেটা
বেনতন্তু গঠন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে কোষ বিভাজনের সময় বেনতন্তু গঠিত হয় না। সেই জন্য তাহলে কোন দশায় আটকে যাবে? জীবন দশা, এস দশা, জিটু দশা, এগুলো তো কিছু না কিছু বাবা বিভাজিত হচ্ছেই বা কিছু না কিছু তৈরি তো হচ্ছেই বা সংশ্লেষ হচ্ছে। তাহলে জি0 দশা আমরা পড়েছিলাম না, জি0 দশা হলো এমন একটা পয়েন্ট যেখানে কোষ বিভাজন হয় না এবং সেখানে সম্পূর্ণ কোষ বিভাজনের প্রক্রিয়াটা স্তম্ভিত হয়ে যায় বা দাঁড়িয়ে যায় বা স্তব্ধ হয়ে যায়, সেটাকেই আমরা বলে থাকি জি0 দশা। তারপরে 3 নাম্বার প্রশ্নে চলে আসে, মিওসিস কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে থাকে? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার তোদের বলছি, যা আমি আগেও বলেছি, একটাও কিন্তু কথা ফেলা যায়নি, তেমন ভাবে এটাও বলছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটা কিন্তু ডাইরেক্টলি বইয়ের মধ্যে নেই ভাই। এবার যেহেতু ডাইরেক্টলি বইয়ের মধ্যে নেই, সেই সময় কি করে মাধ্যমিকে মারপ্যাচ করবে, টেস্ট পরীক্ষায় মারপ্যাচ করবে। কি মারপ্যাচ করবে না, এই প্রশ্নটা দিয়ে ফট করে বলবে তাহলে উপদশাটার নাম বলো, তোমরা বলবে স্যার আউট অফ সিলেবাস, পর্ষদ বলবে ধুর কোথায় আউট অফ সিলেবাস, মিওসিস কোষ বিভাজন তো বলে দিয়েছিলাম, তুমি উপদশার নামটা দেখোনি কেন? আমার দোষ? তুমি একটা লাইনে একটা তো ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে পড়ে আসতে পারতো, তোমাকে তো পুরো উপদশাটার কথাও পড়তে বলছি না, যে জাইগোটিন, লেপ্টোটিন, ডায়াকাইনেসিস, প্যাকাইটিন, এগুলো তো পড়তে বলছি না, তুমি একটা লাইনেও তো পড়ে আসতে পারতে যে আসলে কোনটা হবে। ঠিক আছে, সেই জন্য যাতে না ফাঁসো আমি করিয়ে দেবো, কেউ ফাঁসবে না। এটার উত্তর কি হয়ে যাবে? এটার উত্তর হয়ে যাবে প্যাকাইটিন। খুব ভালো করে মনে রাখবে, এবং এটার ডিটেইলড তোমাদের অ্যানালাইসিস এই মুহূর্তে লাগবে না, এটা সাধারণত 11 এ রয়েছে, তোমাদের ডিটেইল পড়ানো হয় তখন, কিন্তু এই মুহূর্তে তোমরা শুধু নামটা জেনে রাখবে যে মিওসিস কোষ বিভাজনের এই যে প্যাকাইটিন নামক উপদশাটা, এই উপদশায় কিন্তু ক্রসিং ওভার সম্পন্ন হয়ে থাকে। তারপরের প্রশ্ন চলে, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় কোষপাত বা সেল প্লেট গঠনে সাহায্য করে কে? কে সাহায্য করে? আমরা তো দেখেছিলাম যে প্রাণী কোষ যখন দাদা বিভাজিত হচ্ছিল, এরকম একটা খাঁজ তৈরি হয়েছিল এবং খাঁজ তৈরি হয়ে মাঝখানে যখন কেটে গেছিল, তারপরে প্রাণী কোষ দুটো আলাদা হয়ে গেছিল। কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে আমরা কি দেখেছিলাম? উদ্ভিদ কোষের মধ্যে দেখেছিলাম উদ্ভিদ কোষটা এরকম লম্বা মতো ছিল, মাঝখানে এরকম কিছু দানা সঞ্চিত হয়েছিল। এবার এই যে দানাগুলো ধীরে 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 এদের চারিপাশে সেলুলোজ এবং লিগনিন, হেমিসেলুলোজ এই পদার্থগুলো সঞ্চিত হওয়ার ফলে এরকম একটা প্রাচীর তৈরি হয়ে গেছিল। এবার প্রাচীর তৈরি হওয়ার ফলে উদ্ভিদ কোষটা দুটো আলাদা আলাদা পার্টে বিভক্ত হয়ে গেছিল, বা তাদের মধ্যে সাইটোকাইনেসিস পদ্ধতিটা আমরা দেখতে পেয়েছিলাম। তাহলে সাহায্যটা কে করে থাকে? এই যে দানাদার গঠনটা তৈরি হলো, সেই দানাদার গঠনের তৈরি করার পেছনে দায়ী কে? সেটা হলো ফ্র্যাগমোপ্লাস্ট। এবার অনেক সময় জিজ্ঞাসা করে থাকি, এই যে ফ্র্যাগমোপ্লাস্ট যে দানা, এটা তো একটা দানা, এও তো কারোর থেকে তৈরি হয়েছে, কারণ ফ্র্যাগমোপ্লাস্ট তো ডাইরেক্টলি তো আকাশ থেকে টপকে পড়েনি। এই যে ফ্র্যাগমোপ্লাস্ট দানা, এই ফ্র্যাগমোপ্লাস্ট দানাটা আবার কে তৈরি করেছে? সেটা তৈরি করেছে হলো গলগি বস্তু। কে তৈরি করেছে? গলগি বস্তু তৈরি করেছে। তারপরে প্রশ্নে চলে আয়, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত, এ তো তোরা ফ্লুতে উড়িয়ে দিবি, F2 জনুতে প্রাপ্ত ফেনোটাইপিক অনুপাতটি হলো 9:3:3:1। ঠিক আছে, একদম ক্লিয়ার, পরিষ্কার বোঝা গেছে। কারণ এই সমস্ত প্রশ্নগুলো এবার তোমরা বলতে পারো যে দাদা এগুলো তো করেছি আগেও, কেন করাচ্ছ? ভাই একটা কথা ভালো করে বুঝে রাখবি, তুই আগে করেছিস, এখন যদি না করিস ফটাকসে ভুলে যাবি। তোকে যদি আমি এখন এই জিনিসগুলো যদি কন্টিনিউয়াস প্র্যাকটিসের মধ্যে না রাখি, আমার ক্লাসের ফান্ডা হলো আমি পুরনোও পড়াবো, নতুনও পড়াবো, সবকিছু প্র্যাকটিসও করাবো। তার কারণের জন্যই আমার ক্লাসটা এত আলাদা। কেন? কারণ এই যে পুরনো জিনিসটা, সেটা যদি তোমাদের আমি রিভাইসের মধ্যে না রাখি, তাহলে তোমরা ফটাকসে ভুলে যাবে। আজ থেকে আমি যদি মোটামুটি ধরনের 4 সপ্তাহ পরে গিয়ে ফট করে একটা কোশ্চেন জিজ্ঞেস করি না তোদের এই সেকেন্ড সাবজেক্টিভ থেকে, তুমি কি ছিল জানাম, তখন তোরা তোতলাতে শুরু করে দিবি। সেই তোতলাটা যেন না হয়, সেই জন্য আমি পুরো একদম চাবুকের মতো, কারেন্টের মতো সবসময় রেডি করে রেখে দেবো। তারপরের প্রশ্ন চলে যায়, নিচের কোনটি অটোসোম ঘটিত জিনগত রোগ? কোনটা হবে? থ্যালাসেমিয়া। কিছুদিন আগেই আমরা পড়লাম না, কিছুদিন কি এই সামান্য কটা দিন আগে পড়েছিলাম। থ্যালাসেমিয়া হলো একটা অটোসোম বাহিত রোগ, যেখানে বারবার বলছি 11 নাম্বার আর কত নাম্বার এবং 16 নাম্বার যে ক্রোমোজোম, সেই দুটো দায়ী হয়ে বসে থাকে রোগটা সৃষ্টি করার জন্য। তারপরে প্রশ্নে চলে যায়, তিমির ফ্লিপার এবং পাখির ডানা হলো? একটা কথা আগেও বলেছিলাম, আবারও বলছি, যদি দেখিস যে দুটো অঙ্গ দিয়েছি দুটোর কাজ সেম, তাহলে সমবৃত্তীয় অঙ্গ চোখ বন্ধ করে টিক মেরে দিয়ে চলে আসবি, ঠিক হয়ে যাবে, কোনো দিকে আর তাকাতে হবে না। কিন্তু ধর তিমির ফ্লিপার পাখির ডানা, দুটো একই কাজ করে, তিমির ফ্লিপার মেলে উড়ে বেড়াবে,
পাখি ডানা দিয়ে জলের তলায় সাঁতার কেটে বেড়াবে, কোনোটাই করবে না। তার ফলে তিমির ফ্লিপার একটা আলাদা কাজ করছে, পাখির ডানা একটা আলাদা কাজ করছে। যখনই দুটো আলাদা আলাদা কাজ হচ্ছে দেখতে পাচ্ছিস, তখনই করে দিবি সমসমস্ত অঙ্ক, কোনো দিকে তাকাবি না, তখনই করে দিবি সমসমস্ত অঙ্ক। কেন? কারণ কাজ দুটো তো আলাদা, আর কাজ আলাদা মানেই হলো সমসমস্ত অঙ্ক। আর কাজ যদি এক হতো, যদি এখানে লেখা থাকতো বাদুড়ের ডানা প্লাস পাখির ডানা, তাহলেই হয়ে যেত সমবৃত্তীয় অঙ্ক। কারণ বৃত্ত মানেই হলো কাজ, বৃত্ত কথাটার মানেই হলো কাজ, ওই জন্য ওটাকে আমরা বলে থাকছি সমবৃত্তীয় অঙ্ক। তারপরের প্রশ্ন ছিল উটের লোহিত রক্তকণিকার একটি বিশেষ অভিযোজনগত বৈশিষ্ট্য। উটের লোহিত রক্তকণিকার মধ্যে আমরা কি পড়েছিলাম? প্রথমত এরা ডিম্বাকার হয়, সুন্দর এরকম একটা ডিম্বাকার হবে। তাহলে প্রথমেই এই গোলাকারটাও উড়ে যাবে, আর কোথায় গোলাকার আছে? এই গোলাকার বাবু উড়ে যাবে। দুটো গোলাকার বাবু উড়ে গেছে। এবার দুটো গোলাকার বাবু উড়ে যাওয়ার পরে দুটো ডিম্বাকার বাবু পড়ে রয়েছে। এবারে আমাদের মধ্যে দেখতে হবে একটার মধ্যে লেখা আছে নিউক্লিয়াসবিহীন, একটার মধ্যে লেখা আছে নিউক্লিয়াস যুক্ত। সাধারণত উটের যে লোহিত রক্তকণিকা সেটা হলো ডিম্বাকার এবং নিউক্লিয়াস বিহীন, কারণ ওর মধ্যে নিউক্লিয়াস থাকে না। তোমাদের যদি কোনো মনে সন্দেহ থাকে আমার বলার পরেও, তাহলে তোমরা নেটেও সার্চ করে দেখে নিতে পারো, তোমরা ছবিও দেখে নিতে পারো। যে স্লাইডের মাইক্রোস্কোপের তলায় ছবি হয় সেগুলো দেখলে বুঝতে পারবি যে ডাইরেক্ট জাস্ট এরকম একটা ওভাল শেপ রয়েছে, এরকম একটা ওভাল শেপ রয়েছে, জাস্ট এরকম একটা ওভাল শেপ রয়েছে। এবং যখন ছবি দেখবি কিন্তু খুব ভালো করে উপরে নিচে ছবির দেখেও নিবি। কেন? কারণ গুগলের মধ্যে এমন অনেক ছবি দেওয়া রয়েছে যেগুলো মানে পাখির লোহিত রক্তকণিকার ছবিকে উটের লোহিত রক্তকণিকার সঙ্গে চিপকে দিয়েছে। সাধারণত এভিয়ান যে ব্লাড হয়, পাখির যে ব্লাড হয়, সেটাও এরকম ডিম্বাকার হয় এবং মাঝখানে একটা নিউক্লিয়েটেড একটা অঞ্চল থাকে, এরকম একটা নিউক্লিয়াস থাকে। কিন্তু উটের দেহের ভেতরে শুধুমাত্র এইরকম থাকবে, জাস্ট এইরকম ডিম্বাকার একটা গঠন দেখতে পাবো। তারপরে প্রশ্ন চলে, এবং এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটায় প্রচুর ছেলেমেয়েরা ফাঁসে। এই যে নিউক্লিয়াস বিহীন কি নিউক্লিয়াস বিহীন নয়, নিউক্লিয়াস যুক্ত, সেটার মধ্যে প্রচুর ছেলেমেয়েরা ফেঁসে যায়। কেন ফেঁসে যায়? কারণ এই জিনিসটার কনসেপ্টটা ভালো করে কারোর কাছে পরিষ্কার থাকে না। নিউক্লিয়াস যদি থাকতো তাহলে অত উচ্চ রক্তচাপ তারা সহ্য করতে পারতো? ওই যে 240% পর্যন্ত যেটা তোর পড়িয়েছিলাম, যে 240% পর্যন্ত রক্তের অভিস্রবণ চাপ সহ্য করতে পারে, ওরা কি পারতো? যদি অত নিউক্লিয়াসের মধ্যে দম থাকতো, নিউক্লিয়াস পারতো না অত কিছু। সেই জন্য নিউক্লিয়াস বলেছে ভাগ বাবা, আমি আমার মতো থাকি, তুই তোর মতো থাক, আমি লোহিত রক্তকণিকা শুধু একা একার মতো বসে থাক, ও নিজে বেলুনের মতো ফুলে যাক, আমার তাতে কিছু যায় আসে না। এইরকম হলো ঘটনা। তারপরে প্রশ্নে চলে, কোন জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য F1 জনুর জীবের সাথে হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের জনিত্রীর যে ক্রস করানো হয় তাকে কি বলা হয়? ধর আমার কাছে F1 জনুর জীব রয়েছে, তোরা ঝটাস করে উত্তর দিয়ে দিবি। F1 জনুর জীব রয়েছে। এবার F1 জনুর আমার কাছে ধর লম্বা একটা উদ্ভিদ রয়েছে। এবার এই যে লম্বা উদ্ভিদ, সেটা জিনোটাইপ তো আমার কাছে ক্যাপিটাল টি ও হতে পারে, অথবা ক্যাপিটাল টি স্মল টি ও হতে পারে, দুটোই হতে পারে। তো আমাকে জিনোটাইপ তো নির্ণয় করতে হবে। এবার জিনোটাইপ নির্ণয় করার জন্য আমরা দেখেছিলাম যে আমরা যদি বিশুদ্ধ বেটে মটর গাছ, যেটাকে আমরা বলে থাকি হোমোজাইগাস প্রচ্ছন্ন, এই বিশুদ্ধ বেটে মটর গাছের সঙ্গে যদি আমরা ক্রস করাই, তখন সেই ক্রসটাকে আমরা কি বলেছিলাম? তখন সেটাকে আমরা বলেছিলাম টেস্ট ক্রস। কেন? কারণ এই যে জেনেটিক কনফিগারেশন, জিনগত সংযুক্তি, সেই সংযুক্তিটাকে আমাকে টেস্ট করে বার করতে হবে যে আদতে লম্বাটা কি লম্বা ছাতার মাথা, এটা কি ক্যাপিটাল টি স্মল টি লম্বা, নাকি ক্যাপিটাল টি লম্বা, বিশুদ্ধ লম্বা নাকি সংকর লম্বা, সেটা আমাদের বার করতে হবে। এইটা হলো আসল উদ্দেশ্য টেস্ট ক্রসে, আর কিচ্ছু না। সেই জন্য এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যেগুলো আমি মার্ক করে দিচ্ছি তোরা পুরোটাই সলভ করবি, পুরোটাই খাতায় লিখবি, কিন্তু যেগুলো 3 স্টার, সেগুলো 3 স্টার গুলোকে অবশ্যই তোরাও খাতাতে 3 স্টার মার্ক দিয়ে রাখবি। কারণ এগুলো হলো সবথেকে সবার পছন্দের টিপিক্যাল প্রশ্ন। এই টিপিক্যাল প্রশ্নগুলোতে তোদের মারবে দেখবি। এবং আমার ক্লাস যারা করে যাচ্ছে তারা কেউ কিচ্ছু করতে পারবে না, মানে কিছু করতে পারবে না মানে হলো তাদের কেউ কিছু করতে পারবে না, তারা পুরো ফাটিয়ে দিয়ে আসবে, তারা পুরো ফাটিয়ে দিয়ে আসবে। কারণ টিপিক্যাল তো আমি এখানে শিখিয়েই দিচ্ছি, আর কি লাগবে তোদের বল? যেগুলো আটকায় সেগুলোই যদি শিখিয়ে দিই তাহলে আর কি আটকাবে তোদের? তোদের তো আর ওখানে অন্য কিছু মহাজাগতিক কিছু তার জিজ্ঞাসা করবে না যে এটা এলিয়েনের নাম বলো। সেই জন্য নিশ্চিন্তে পড়ে চলে যায় যেগুলো আমি করাচ্ছি। তারপরে 10 নম্বর প্রশ্ন চলে, ডারউইনের তত্ত্বের প্রধান প্রতিপাদ্য বিষয়টি কি ছিল? কি ছিল? অঙ্গের ব্যবহার অব্যবহার না, এটা তো ল্যামার্ক বলেছিল। পরিবৃত্তি মিউটেশন, এরকম কোনো ঘটনা উনি বলতে পারেননি। অর্জিত গুণের বংশানুসরণ, এটা উনি বলেননি। উনি বলেছিলেন প্রাকৃতিক নির্বাচন। উনি বলেছিলেন যে
যে আসলে প্রাকৃতিকভাবে নির্বাচিত হতে পারবে, যে যোগ্যতম, তারই উদ্বর্তন ঘটবে এবং প্রকৃতি তাকে নির্বাচন করেছে। ওখানে কোনো মিউটেশনের গল্প নেই, মিউটেশন যাক ভার্মে। উনি বলেছিলেন কি, যে প্রকৃতি নির্বাচন করেছে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হলো প্রকৃতি, প্রকৃতি ছাড়া আর কেউ মেজর রোল প্লে করছে না, এইটা ওনার ছিল বক্তব্য। সেই জন্য প্রাকৃতিক নির্বাচন হলো ওনার প্রতিপাদ্যের মূল বিষয়, প্রধান বিষয়। তারপরে শূন্যস্থানে চলে, ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে ড্যাশ বলে, যা ক্রোমোজোমগুলিকে একে অপরের সাথে জুড়ে যেতে দেয় না বা বাধা দেয়। কি বলে? টেলোমিয়ার বলে। এবং এই টেলোমিয়ারের আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবি, যে ক্রোমোজোমের এরা কিন্তু বার্ধক্য নিয়ন্ত্রণ করে। এরা কিন্তু ক্রোমোজোমের বার্ধক্য নিয়ন্ত্রণ করে। তো মনে হতে পারে দাদা বার্ধক্যটা কি আবার ব্যাপারটা? বার্ধক্য মানে বুড়ো হয়ে যাওয়া। এবার ধর কোনো একটা ক্রোমোজোম যদি ঝটপট 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 বুড়ো হয়ে যায়, তার যদি কার্যক্ষমতা চলে যায়, তাহলে ক্রোমোজোমটা যে কাজের জন্য দায়ী, কারণ ক্রোমোজোম তো আমাদের দেহের ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে, আমাদের সারা দেহের যত বংশগত বৈশিষ্ট্যাবলী সব তো ক্রোমোজোমই তো প্লে করছে। এবারে ধর কোনো কারণে ক্রোমোজোমটা তাড়াতাড়ি বুড়ো হয়ে গিয়ে সেটা অকেজ হয়ে গেল, তখন কি হবে? তখন ওর রোলটা কে প্লে করবে? তখন ওর রোল প্লে করার মতো আর কোনো জায়গা নেই। তখন সেই জন্য সেটাকে আটকানোর জন্য, যাতে বার্ধক্যটা তাড়াতাড়ি তাড়াতাড়ি না হয়ে যায়, এটা টেলোমিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। এই হলো ঘটনা। তারপরে প্রশ্নে চলে আয়, প্রাণী কোষে কোষ বিভাজনের সময় বেম তন্তু হবে। বেম তন্তু গঠিত হয় ড্যাশ থেকে। কিছুক্ষণ আগেই তোদের বলেছি, দেখ প্রশ্নটা চলে, কিছুক্ষণ আগে তোদের আমি বলেছি যে প্রাণী কোষের ভেতরে যখন কোষ বিভাজন হচ্ছে, যেটা আমরা স্নায়ু কোষের মধ্যে দেখতে পাইনি, সেই কোষ যে গঠনে সাহায্য করছে বিভাজনের সময়, যে বেম যন্ত্র গঠিত হোক বা বেম তন্তু গঠিত হোক, সেই কোষীয় অঙ্গাণুর নাম কি? সেই কোষীয় অঙ্গাণুর নাম হলো সেন্ট্রোজোম। এবার মনে অনেকের প্রশ্ন হয় যে দাদা তাহলে সেন্ট্রিওলটা কি? সেন্ট্রিওলটা কি দাদা? লোকে তো দেখি সেন্ট্রিওলও লিখে রেখে দেয়। সেন্ট্রিওলটা ওরকম ভাবে আমরা ধরবো না। কেন ধরবো না? তার কারণ হলো, যখন সেন্ট্রোজোম দেখবি তখন দেখবি এইরকম একটা পিপের মতো গঠন আছে, আর এইরকম একটা পিপের মতো গঠন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শুয়ে পড়ে আছে, এবং তাকে চারিদিক থেকে ঘিরে এরকম অসংখ্য অ্যাস্ট্রাল রশ্মি আছে। এরকম ভাবে অ্যাস্ট্রাল রশ্মি থাকে। এবার এই সম্পূর্ণটাকে আমরা বলে থাকি সেন্ট্রোজোম। এবারে যদি কোথাও ধর তোদের এমসিকিউ দিয়েছে, এবার এমসিকিউর মধ্যে বলেছে যে প্রাণী কোষের কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠিত হয় কি থেকে, বলে নিচে কটা অপশন দিয়েছে। এবার অপশনের মধ্যে ধর সেন্ট্রোজোম নেই, তোরা তো ঘাবড়ে গেলি, দাদা সেন্ট্রোজোম তো তুমি পড়িয়েছিলে, তাহলে কি হলো? সেন্ট্রোজোমটা হয়ে গেল, পাচ্ছি না তো খুঁজে। সেন্ট্রোজোম নাই থাকতে পারে। কেন নাই থাকতে পারে? কারণ সেন্ট্রোজোম তো হলো হোল, এটা তো পুরোটা সেন্ট্রোজোম, কিন্তু পার্টিকুলার কোন অংশটা থেকে এই যে বেমতন্তু সেটা তৈরি হয়, সেটা হলো অ্যাস্ট্রাল রশ্মি। এই যে রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে রয়েছে, এগুলোকে আমরা বলে থাকি অ্যাস্ট্রাল রশ্মি। এই অ্যাস্ট্রাল রশ্মি থেকে কিন্তু আমরা দেখতে পাই যে আসলেই বেমতন্তু তৈরি হয়ে থাকে, যার উপরে ক্রোমোজোম গুলো যুক্ত হয়ে দুটো আলাদা আলাদা কোষের মধ্যে বিভাজিত হয়ে যাচ্ছে। তারপরে প্রশ্ন চলে, মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা কত? এটা তাহলে তোদের জন্য থাক, একটা কিছু তো তোদের জন্য থাক, একটা দুটো তোদের জন্য কাজ থাক। মানুষের গ্যামেটের মধ্যে বলেছে, হ্যাঁ মানে পুংগ্যামেটও হতে পারে অথবা স্ত্রী গ্যামেটও হতে পারে, সেই জন্য খুব ভেবে চিনতে বলবে, ঠিক আছে? এটা কিন্তু কোনো দেহকোষের কথা বলেনি, এটা গ্যামেটের কথা বলেছে। গ্যামেটের মধ্যে অটোজোম কটা রয়েছে, বোঝা গেছে? পরিষ্কার। তারপরের প্রশ্ন চলে 14 নম্বরে কি বলা হচ্ছে, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে। এই যে বায়োজেনেটিক সূত্রটা, এটার প্রবক্তা কে ছিলেন, কোন বিজ্ঞানী ছিলেন? আমরা বারবার পড়েছি, বিজ্ঞানী আর্নেস্ট হেকেল ছিলেন। কোন বিজ্ঞানী ছিলেন? বিজ্ঞানী আর্নেস্ট হেকেল, এই নামটা মনে রাখবে। এবং এই প্রশ্নটাও অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার বলছি,
আগেও বলেছিলাম, এখনো বলছি, এবং বহু স্কুলের কোশ্চেন পেপার আমাকে পাঠিয়েছিল ছাত্রছাত্রীরা, আমি তাদের স্কুলের প্রশ্নের মধ্যেও এই প্রশ্নটা দেখেছি। আমি বারবার বলেছিলাম এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এবং সেইটাই এসছে। বুঝতে পারছিস তো, আমি যা বলবো তার বাইরে আসছে না, তার মানে অভিজ্ঞতা আছে। ঠিক আছে, এমনি এমনি হাওয়াবাজি করি না আমি, যেটুকু আমি বলি সেটুকু সলিড বলি, সলিড পড়ে বেরিয়ে যাব, কোনো ধরনের এখানে ভুলভাল আমি বকবো না, যার ফলে হ্যাঁ এটা করে দেবো, ও ঘুষি মেরে দেবো, মানে এমন মারবো একদম, মানে ব্রুসলি ফেল, এরকম কিচ্ছু বলবো না, কিন্তু এমন পড়িয়ে দেবো সবাই ফেল, সবাই ফেল, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপরে চলে, ওড়ার সময় অতিরিক্ত শক্তির জন্য অক্সিজেনের চাহিদা মেটাতে পায়রার ফুসফুসের সাথে কটা বায়ুথলি যুক্ত থাকে? টোটাল 9টা বায়ুথলি যুক্ত থাকে। ঠিক আছে, আমি বাংলাতেও লিখে দিচ্ছি, অনেকে ভাবছি যে ওটা 7 লেখা হয়েছে, আবার ওটা 9টা বায়ুথলি যুক্ত থাকে। কি কি বায়ুথলি যুক্ত থাকে সে নামগুলো তোমরা মনে রাখবে। দুটো থাকে হলো অগ্রবর্তী, দুটো থাকে হলো উদরদেশীয়, দুটো থাকে হলো পশ্চাৎবর্তী, দুটো থাকে হলো গলবি, হ্যাঁ ঠিক আছে, গলবিলীয়, অনেক সময় হস্যি গিয়ে এদিক ওদিক হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়। আর আরেকটা হলো ক্লভিকল। একমাত্র বিজোড় এটা, বাকি সব কিন্তু হলো, যতগুলো আছে সব কটা দেখ জোড়ায় জোড়ায় রয়েছে, এটা দুটো আছে, এটা দুটো আছে, এটা দুটো আছে, এটাও দুটো আছে। ক্লিয়ার, পরিষ্কার বোঝা গেছে? নামগুলো সব সময় আমাদের মাথায় রাখতে হবে। তারপরে চলে শূন্যস্থান পূরণ। কোষচক্রে ড্যাশ দশায় ডিএনএ সংশ্লেষ হয় বা প্রতিলিপিকরণ হয়? কোন দশায় হবে? একদম ঝটপট এস দশা, অথবা তোমরা আগে প্রথমে লিখবে সংশ্লেষ দশা, এরকম ভাবে যেমন শিখিয়ে দিচ্ছি তেমন পুরো হুবহু ছেপে দেবে তোমরা, এস স্ল্যাশ দিয়ে লিখবে সংশ্লেষ দশা। কেন লিখবে? অনেক সময় স্যারেরা কি করে জানিস, এরকম তুই এস বলে শুধু লিখে দিয়ে চলে আসবি তো, স্যারেরা এরকম গোল্লা পাকিয়ে বলবে কি নিজের নামের প্রথম লেটার লিখেছো নাকি বান্ধবীর প্রথম লেটার লিখেছো, সেই জন্য এসটা আমাদের সবসময় বুঝিয়ে দিতে হয়। আমাকে ছোটবেলায় আমার একজন ম্যাডাম বলেছিলেন, এখন উনি রিটায়ার করে গেছেন স্কুল থেকে, আমি এরকম ছোট ছোট যে শর্ট টার্ম গুলো আছে সেগুলোকে ইউজ করতাম, ডিএনএ ফুল ফর্ম কে ইউজ করতাম না, আরএনএ ফুল ফর্ম ইউজ করতাম না, অনেকটা লিখতে হতো না ছোটবেলায়, তখন কি করতাম ওই রকম ছোট ছোট নাম করে লিখে দিয়ে চলে আসতাম। ম্যাম একদিন ডেকেছিলেন, ঠিক আছে, প্রাইভেটে পড়তাম না, ওনার বাড়ির পাশেই আমি থাকতাম, আমার পাড়াতেই থাকতেন, তো এবারে একদিন ডেকেছিলেন, ডেকে বলেছিলেন সৌম তুই না এই শর্ট নামগুলোকে লেখা বন্ধ কর। আমি বললাম কেন ম্যাম, অনেক বড় বড় নাম তো, কেন লিখতে হবে আবার? বলেছিল ধর এই এসটা সম্পর্কে তুই যখন লিখবি তুই ধরে নিবি যে খাতা দেখছেন বা যিনি খাতা দেখছেন উনি এই শুধু এসটা দেখে কিছু জানেন না, আমাদের ওনাকে জানাতে হবে খাতায়, ওই জন্য আমরা লিখি, নাহলে তো আমরা ওনাকে তো ফোন নাম্বারও লিখে দিয়ে চলে আসতে পারতাম যে এই হলো ফোন নাম্বার, আপনি আমাকে ফোন করবেন, আমি ফোনে মৌখিক ভাবে পরীক্ষাটা দিয়ে দেবো, ওরকম কি হয়? হয় না তো। সেই জন্য সেদিন আমি বুঝেছিলাম যে আমাদের ধরে নিতে হবে যে অপরদিকে যিনি খাতা দেখছেন উনি জানার জন্য আমার থেকে চেয়েছেন প্রশ্নটা, যে আমি ওনাকে কি জানাচ্ছি, সেই জন্য আমার এন্ড থেকে আমি যতটা জানি সলিড জানি, সলিড নামিয়ে আসতে হবে। এই সমস্ত ছোট ছোট যে প্রশ্নগুলো আছে, বাবারে কি হয়ে গেল, ভুতুরে ব্যাপার স্যাপার, এই যে ছোট ছোট যে শর্ট টার্ম গুলো রয়েছে সেগুলোকে আমাদের সলিড লিখে আসতে হবে, তাহলে কি হবে পুরো ফাটাফাটি নাম্বার, পুরো ছক্কা। তারপরে প্রশ্ন চলে সত্য মিথ্যা। অ্যামাইটোসিস বিভাজনে বেন তন্তু, এটাও তন্তু হবে, বেন তন্তু বা স্পিন্ডল ফাইবার গঠিত হয়। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। সেই জন্যই আমরা অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজন বলে থাকি। কেন বলে থাকি? প্রত্যক্ষ বিভাজন বলার মেন কারণ কি? মেন কারণ হলো অ্যামাইটোসিস ডাইরেক্টলি কোষ বিভাজন করে দেয়। অ্যামাইটোসিসে না ক্রোমোজোম তৈরি হচ্ছে না অন্য কিছু গঠন আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্সিটি, যেহেতু ডাইরেক্টলি কোষ বিভাজিত হয়ে যাচ্ছে সেই জন্য অ্যামাইটোসিসকে আমরা বলে থাকি প্রত্যক্ষ বিভাজন। এবং অ্যামাইটোসিস বিভাজনের সময় না আমরা বেনতন্তু দেখতে পাই না আমরা স্পিন্ডল ফাইবার দেখতে পাই। তারপরের প্রশ্নে চলে আয়। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন। একদম সত্য, খাঁটি সত্য।
উনি যেরকম বলেছিলেন খাঁটি বিশুদ্ধ, সেই রকম পুরো খাঁটি সত্য। তারপরের প্রশ্ন চলে আয়। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদীর প্রবক্তা হলেন বিজ্ঞানী ল্যামার্ক। একদম সত্য। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের কথা বিজ্ঞানী ল্যামার্কই বলে গেছিলেন। তারপরের প্রশ্নে চলে আয়। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার ফলে ফলে বাষ্পমোচনের হার কমানোর জন্য হওয়া হলো বাষ্পমোচনের হার কমানোর জন্য একটি শারীরবৃত্তীয় অভিযোজন। কি হবে? পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, কি বলেছিলাম? ভালো করে ভেবে দেখ, ঝটপট ঝটপট। পাতা কাঁটায় রূপান্তরিত হচ্ছে। পাতাটা কি? পাতাটা হলো একটা অঙ্গ। ছেলেপুলেরা এখানে মেরে দেবে, এখানেই ভুলটা করিয়ে দেবে ছেলেপুলেদের, যে এই যে লিখে দিল তোরা করে দিবি হ্যাঁ দাদা এটা তো ঠিকই হ্যাঁ ব্যাপার হ্যাঁ ঠিকই তো। কোথায় ঠিক? পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে মানে অঙ্গ পরিবর্তিত হয়ে গেছে, অঙ্গটা পাল্টে গেছে, অঙ্গ রূপান্তরিত হয়েছে। তার মানে কোন ধরনের অভিযোজন? অঙ্গ সংস্থানগত অভিযোজন। লিখে রেখেছে শারীরবৃত্তীয় অভিযোজন, হয়ে যাবে সম্পূর্ণ মিথ্যা। ওজন্য আমি বারবার বলি শর্ট কোশ্চেন ইজ এ ভেরি ডেডলি। ঠিক আছে, শর্ট কোশ্চেন ইজ এ ভেরি ডেডলি কোশ্চেন। কেন? কারণ ঠিক তো ঠিক, ভুল তো ভুল, আর কিচ্ছু সেখানে অপশন নেই। ওখানে কোনো গেঁজানোর ব্যাপার নেই যে এই করে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো, এই হাতির পিঠে ঘোড়া চেপেছিল, ঘোড়ার পেটে হাতি চেপেছিল, এরকম করে দেবো, এরকম ব্যাপার নেই গেঁজানোর মতো। ওখানে ডাইরেক্ট উত্তর লেখো, ডাইরেক্ট নাম্বার নাও, চলে যাও। ওখানে কোনো ওই এর নাম, ওর নাম, তার নাম, ভুলভাল নাম লিখলেই হক্কা, পুরো নাম্বার কেটে দেবে। তারপরের প্রশ্ন চলে, বর্ণান্ধতা হলো একটি ওয়াই ক্রোমোজোম বাহিত। বাবারে, দেখি আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। সম্পূর্ণ ফলস। বর্ণান্ধতা হলো এক্স ক্রোমোজোম সংযোজিত এক ধরনের প্রচ্ছন্ন পরিব্যক্ত রোগ। তারপরে চলে আয় 22 নম্বর প্রশ্ন। ক্রোমোজোমের কাইনেটোকোর অংশটি সেন্ট্রোমিয়ার অঞ্চলে অবস্থান করে যার সাথে বেনযন্ত্র যুক্ত হয়। একদম সত্য, একদম সত্য। যারা ক্রোমোজোমের পার্টটা এখনো দেখিসনি অবশ্যই করে দেখে নিবি। আমি একটা ছোট্ট ছবি এঁকে দেখাচ্ছি তোদের। এই তো ধর সেন্ট্রোমিয়ার, এবার সেন্ট্রোমিয়ার অঞ্চলে এইরকম ভাবে ক্রোমাটিড বাহুগুলো যুক্ত থাকে। এবার এই যে ক্রোমাটিড বাহুগুলো যুক্ত রয়েছে, ক্রোমাটিড বাহুর দুপাশে আবার এরকম প্লেটের মতো একটা অংশ থাকে, এইরকম ভাবে একটা গঠন থাকে। এই যে হলুদ রঙের প্লেটের মতো চাকতির মতো গঠনটা, এটা 3D তে আমরা প্লেটের মতো দেখতে পাই, 2D তে যেন মনে হয় পাশ থেকে দুটো কেউ হ্যাঙ্গারের মতো করে রেখেছে। এই গঠনটাকেই আমরা বলে থাকি কাইনেটোকোর। যেরকম অনেক সময় পাহাড়ে দেখবি যে রোপওয়ে গুলো থাকে, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার জন্য একটা কানেক্টর থাকে, তো নিচে গাড়ি থাকে, উপরে কানেক্টর থাকে, সেই কানেক্টরটা ধরে এরকম করে বেয়ে চলে গেল। ঠিক একই ভাবে সেরকমই আমরা কিন্তু গঠনটা দেখতে পাচ্ছি। এখানে কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কাইনেটোকোরের মাধ্যমে সেটা যুক্ত হচ্ছে, এবং যুক্ত হওয়ার মাধ্যমে সেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ক্রোমোজোমের ক্রোমাটিড বাহু দুটো মাঝখান থেকে যখন খণ্ডিত হয়ে যাচ্ছে, তখন দুটো প্রান্তে বা দুটো মেরুতে আলাদা আলাদা ভাবে তাদের যেতে সাহায্য করছে। তার মানে এটা হয়ে যাবে সম্পূর্ণ সত্য। তারপরের প্রশ্ন চলে, এবার তোদের মধ্যে একটা পুরো একদম মানে উন্মাদনা জেগে উঠবে। বাবা কি হলো, তুমি তো প্রত্যেকবার অ্যাটম বমের মধ্যে একটি বাক্যে যে উত্তরগুলো আছে সেগুলো তো উত্তর লিখে দাও। আরে পাগল, আমি কেন লিখিনি? প্রত্যেকবারই তো লিখেছি, এইবার লিখিনি। তার কারণ হলো এইবারের যে প্রশ্নগুলো সেগুলো হলো শুধু নাম, শুধু শর্ট উত্তর, সেগুলোর মধ্যে কোনো বাক্য আমাদের লিখতে হবে না। বাক্য বলতে কি? বাক্য বলতে হলো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাই আমরা যদি টুকি ওটাই বাক্য, এছাড়া আর কোনো বাক্য নেই। সেই জন্য আমি প্রশ্নগুলোর উত্তরগুলো নিজে করে বলছি, ঠিক আছে? জাস্ট ছোট্ট ছোট্ট না, কোন জায়গায় ধর হ্যালডেন, কোন জায়গায় অপসারী বিবর্তন, কোন জায়গায় রেটিয়া মিরাবিলিয়া, এরকম ছোট্ট ছোট্ট নাম যখন দেখবি যে আমি রেখেছি, তার মানে গুরুত্ব হলো যে সেখানে কিন্তু বাক্য হিসেবে সেই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, এবং প্রশ্ন থেকে ডাইরেক্ট তোমরা টুকে দিতে পারবে না। এখানে যেরকম লিখে দিতে পারবি রাসায়নিক বিবর্তন তত্ত্বে হট ডাইলিউট স্যুপ বা তত্ত্ব লঘু স্যুপ কথাটি প্রথম ব্যবহার করেন হাইফেন দিয়ে বিজ্ঞানী হ্যালডেন। এখানে তাহলে তোরা নিজেরা এ করলি কি? এখানে তো কোনো বাক্য গঠন করতে হলো না, শুধু নামটুকু জানতে হলো, বিজ্ঞানী হ্যালডেন, এই হলো ব্যাপার। সেই জন্য কোনো ধরনের লাফালাফি ঝাপাঝাপি নয়। পরের পার্টের যে 5 আছে সেই 5ও আমার শুট করা হয়ে গেছে। সেই 5 এর মধ্যে তোমরা কিন্তু আবার দেখতে পাবে যে একই ধরনের বহাল তবিয়তে প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরও আছে, কারণ সেই প্রশ্নগুলো আবার একটুখানি টিপিক্যাল প্রশ্ন, সেগুলো আবার ভাষা তোমরা লিখতে পারবে না, তোমাদের লিখিয়ে দিতে হবে। সেই জন্য তো প্রথম প্রশ্নের মধ্যে কি বলা হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলো বেমের বিষুব বা নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত হয়ে থাকে বা অবস্থান করে? কি হবে? ঝটপট ঝটপট, কি হয়ে যাবে? মেটাফেজ দশা।
মেটাফেজ দশায় আমরা পড়েছিলাম না, প্রথমে প্রোফেজ, সেখানে কুণ্ডলীকৃত হচ্ছে ধীরে ধীরে, তারপরেই মেটাফেজ প্লেট বরাবর সজ্জিত হয়ে গেল, তারপরেই অ্যানাফেজ মাঝখান থেকে কেটে গিয়ে উপরে নিচে ভাগ হয়ে গেল, তারপরেই চলে এলো টেলোফেজ, যেখানে কনস্ট্রিক্ট হয়ে গিয়ে কোষ দুটো আলাদা হয়ে গেল। তাহলে এই যে বিষুব বা নিরক্ষীয় অঞ্চল, সঙ্গে সঙ্গে আমাদের মনে পড়বে মেটাফেজ, মেটাফেজ প্লেট, এইগুলো। ঠিক আছে, তারপরের প্রশ্নে চলে আয়। একটি হোমোজাইগাস এবং একটি হেটারোজাইগাস অ্যালিলের উদাহরণ দাও। পারবি না এগুলো তোরা? তোরা কি লিখবি? একটি হোমোজাইগাস অ্যালিলের উদাহরণ হলো, হোমোজাইগাসেরটা লিখে দিচ্ছি, দুটোই লিখে দেবো, চিন্তার কিছু নেই। বিশুদ্ধ লম্বা লিখে এরকম ক্যাপিটাল টি, আবার এরকম দাগ দিয়ে এরকম ক্যাপিটাল টি, বোঝা গেল? তারপরে চলে আয় হেটারোজাইগাস। হেটারোজাইগাস অ্যালিলের ক্ষেত্রে কি লিখবো? আমরা লিখবো সংকর লম্বা, ক্যাপিটাল টি, আর একটা জায়গায় চলে আসে স্মল টি। এই হলো গঠন, বোঝা গেছে? দাঁড়া এক সেকেন্ড, আবার এসে গেছি, লাইটটা একটু গন্ডগোল হয়ে গেছে। তারপরে চলে রাসায়নিক বিবর্তন তত্ত্বে হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ কথাটি কে প্রথম ব্যবহার করে? কে ব্যবহার করেন? এক্ষুনি বললাম, বিজ্ঞানী হ্যালডেন। ঠিক আছে, পরিষ্কার বোঝা গেছে? তারপরের প্রশ্নে চলে আয়। রুই মাছের জলে ভাসতে এবং ডুবতে সাহায্যকারী পটকার কোন প্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে? আমরা কি পড়েছিলাম? যে এইরকম একটা গ্রন্থি থাকবে, মানে এইরকম একটা পটকার গঠন আমরা দেখতে পাচ্ছি, এইরকম ভাবে থাকে। এবারে এইখানে এই যে রেড গ্রন্থি, এই রেড গ্রন্থি থাকে হলো এখানে, আর পেছনের দিকে কি থাকে? পেছনের দিকে থাকে হলো রেটিয়া মিরাবিলিয়া, যেটা গ্যাসটাকে শোষণ করে নেয়। আর রেড গ্রন্থি কি করে? রেড গ্রন্থি গ্যাস উৎপাদন করে। তাহলে রেড গ্রন্থি আছে কোথায়? রেড গ্রন্থি আছে হলো পটকার অগ্র প্রকোষ্ঠে। বোঝা গেছে? পরিষ্কার? তারপরের প্রশ্নে চলে। ক্রিসক্রস উত্তরাধিকার কোন ধরনের জিনগত রোগের ক্ষেত্রে আমরা দেখতে পাই? তোরা কি লিখবি? ক্রিসক্রস উত্তরাধিকার বলে হিমোফিলিয়া, অথবা দুটোর নামই লিখবে বর্ণান্ধতা ধরনের জিনগত রোগের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, পরিষ্কার? বুঝতে পারছিস কতটা সহজ? সেই জন্য আমি লিখিনি, জাস্ট ছোট ছোট উত্তর। তারপরে হলো সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সমসমস্ত অঙ্গের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? সমসমস্ত অঙ্গ মানে হলো উৎপত্তি এবং গঠনগত দিক থেকে এক, কিন্তু কার্যগত দিক থেকে তারা আবার আলাদা। এবার কার্যগত দিক থেকে আলাদা হওয়ার ফলে কি হচ্ছে? একটা জায়গায় উৎপন্ন হয়, তারা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবার এই যে চারিদিকে যে ছড়িয়ে যাওয়ার ঘটনাটা, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি অপসারী বিবর্তন। অপসারী বিবর্তন, পরিষ্কার? তারপরে প্রশ্ন চলে, প্রাণী কোষের মতো উদ্ভিদ কোষে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনিস দেখা যায় না কেন? কেন দেখা যায় না? কারণটা কি? কারণ উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম নামক অনুপস্থিত। এবার কি হচ্ছে? অনুপস্থিত থাকার ফলে তাই বেনতন্তু গঠিত হয় না। পরিষ্কার? বোঝা গেছে?
এটা কমা দিয়ে দিলাম। তারপরে চলে ডিএনএ এর গঠনগত উপাদানে পিউরিন নাইট্রোজেন বেসগুলির নাম। পিউরিনের মধ্যে কে হবে? পিউরিনের মধ্যে আমরা পড়েছিলাম অ্যাডিনিন, আর গুয়ানিন। এই হলো দুটো নাম। তাহলে অ্যাটম বম 30 শেষ। এবারে এই যে পিউরিন এবং পিরিমিডিন, এই নাম দুটোতে বা এই বেসগুলোর ভেতরে যে বেসগুলো আছে, এই ক্ষারকগুলোর ভেতরে যেগুলো আছে, সেগুলো অনেক সময় ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে। দাদা পিউরিন তো দুটো না তিনটে, পিরিমিডিন দুটো না তিনটে। আজকে মনে রাখার একটা সহজ উপায় বলে দিচ্ছি। যখন দেখবি পিউরিন, পিউরিন কথাটা কি ছোট, তো কথাটা ছোট। আর যদি বলি আমি পিরিমিডিন, পিরিমিডিন কথাটা বড়। মনে রাখবি যেটা পিউরিন, পিউরিনের মধ্যে আছেও মাত্র দুটো বেস, একটা অ্যাডিনিন একটা গুয়ানিন। ঠিক আছে, পিউরিনের মধ্যে সবসময় অ্যাডিনিন আর গুয়ানিন। আর পিরিমিডিনটা কি? পিরিমিডিনটা বড়, ভাষায় বড়, তার মানে তার ভেতরে বেসগুলো অনেকগুলো থাকবে। কি কি? সাইটোসিন, থায়ামিন আর ইউরাসিল, এই তিনটে বেস এর মধ্যে থাকে। আর দুটো বেস এই পিউরিনের অ্যাডিনিনের মধ্যে থাকে, গুয়ানিনের মধ্যে থাকে। এই হয়ে গেল ঘটনা। একদম পাতি সহজ ঘটনা। যা বলেছি তার বাইরে কিচ্ছু আসবে না। বারবার আমি সেকেন্ড সামেটিভ থেকে চিল্লে চিল্লে আমার গলা ধরিয়ে দিয়েছি যে যা পড়িয়ে দিচ্ছি তার বাইরে ভাই কিচ্ছু আসবে না। যেটুকু করাচ্ছি সেটুকু করে যা, ছেপে যাবে, ছেপে যাবে। সেটাই হয়েছে, সেটাই হয়েছে। সেই জন্য যারা চ্যানেলে আছিস, যারা নতুন আছিস, যারা আছিস তো তারা সবাই জানে কি পরিমাণে আমি মিলিয়ে দিয়েছি। আর যারা নতুন আছিস তারা একবার ভরসা করে দেয়, এক টেস্ট পরীক্ষা না ফাটিয়ে দিয়েছি না আগুন লাগিয়ে দিয়েছি, তো আমার নাম বলবি। তখন আমার নাম বলবি যে দাদা তুমি যা বলেছিলে সেটা মেলেনি, যা করিয়েছিলে সেটা মেলেনি। এরপরে তো আরো ভয়ঙ্কর একটা সিরিজ আনছি, ডিট্টো 50। যেদিন লঞ্চ হবে সেদিন দেখবি কিরকম ফাটাফাটি জিনিস আমি লঞ্চ করেছি। তুই দেখবি আর বাকিরা যারা আমাদের হেটার্স তারা জ্বলবে আর লুচির মতো ফুলবে, কারণ তারা এই চ্যানেলটাকে মিস করেছে। এবং এই চ্যানেলটাকে মিস করা মানে হলো বিশাল একটা জিনিস মিস করে যাওয়া। আমি যেভাবে করিয়ে দেবো তার বাইরে একটা প্রশ্ন আসবে না, তার বাইরে একটা উত্তর আসবে না। যতটুকু করিয়ে দেবো ততটুকু সলিড জিনিস করিয়ে দেবো, কোনো ধরনের উল্টো পাল্টা হাওয়াবাজি না। বোঝা গেছে? তো আজকের মতো তাহলে এতটাই থাকলো। সবাই কিন্তু ভয় নয়, আমরা বাজি মাত করব এবং সেটাই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাব। এবং সব পরীক্ষার হলে শুধুমাত্র আমাদের ডমিনেশন থাকবে, কেউ আমাদের নড়াতে পারবে না, কেউ আমাদের তলাতে অবধি পারবে না। সেই জন্য ভয় নয়, বাজি মাত করার জন্য এবারে 2027 পুরো ফাটিয়ে দেবো আমরা, পুরো একদম বাজি মাত করে দেবো। তাহলে আজকের মতো এতটাই থাকলো। সবাই খুব ভালো করে পড়াশোনা করো এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই করে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে অবশ্যই জানিও। এবং যারা পুরনো তারাও অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই থাকলো। সবাইকে টাটা।